নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। আজ ফ্রাইডে দ্য 13th, শুক্রবার 2022। অঘটন না ঘটলে লোকসভা নির্বাচন ঠিক 2 বছর দূরে। বিজেপি প্রস্তুতি শুরু করে দিয়েছে। খেয়াল করেছেন? ধরেও ধরতে পারছেন না তো? ধরিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হলো। কয়েকটি অ-বিজেপি রাজ্যে পেট্রোলের ওপর ভ্যাটের প্রসঙ্গ তুলেন প্রধানমন্ত্রী। সেই তালিকায় আমাদের পশ্চিমবঙ্গও ছিল। পেট্রোপণ্য ইস্যুতে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের মানুষের সামনে দাঁড় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এরপর ওই রাজ্যগুলিতে বিজেপি পেট্রোলের দাম নিয়ে সরব হবে। আমাদের রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের নাম্বার 2 অমিত শাহ, তিনি কয়েকদিন আগে আমাদের রাজ্যে ঘুরে গেলেন। ফোকাস ছিল উত্তরবঙ্গ। লোকসভা ও বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির পারফরমেন্স বেশ ভালো। যেখানে শক্তি বেশি সেখানেই ফোকাস করো, একদম ম্যানেজমেন্টের তত্ত্ব। তার মানে বিজেপি নিশ্চিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এরপরেও যদি বা কিছু সংশয় ছিল তাও রাখেননি প্রধানমন্ত্রী নিজে। গতকাল গুজরাটের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন নরেন্দ্র মোদী। সাফ জানিয়ে দিয়েছেন 2024-এ তিনি বিজেপির প্রার্থী, তিনি প্রধানমন্ত্রী হবেন। आज जब से आपने मुझे गुजरात से दिल्ली की सेवा के लिए भेजा, देश की सेवा के लिए भेजा, अब उसको भी 8 वर्ष हो जाएंगे। 8 वर्ष सेवा, सुशासन और गरीब कल्याण को समर्पित रहे। দিল্লি থেকে ভিডিও লিঙ্কে গুজরাতে উৎকর্ষ সমারোহে বক্তব্য। আলোচনায় মোদী তুললেন এক প্রবীণ বিরোধী দলনেতার সঙ্গে তার আলোচনার প্রসঙ্গ। तो कहा, मोदी जी अब क्या करना है? 2 बार देश ने आपको प्रधानमंत्री बना दिया, अब क्या करना है? उनको लगता था कि 2 बार प्रधानमंत्री बन गया मतलब बहुत कुछ हो गया। उनको पता नहीं है मोदी किसी अलग मिट्टी का है। যদি বিজেপি জেতে মোদী ফের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তিনি কি পুরো সময় থাকবেন? মোদীর জন্ম 1950 সালের 17 সেপ্টেম্বর। 2025 সালের 17 সেপ্টেম্বর বয়স হবে 75। বিজেপিতে 75 ঊর্ধ্ব পদে থাকার নিয়ম নেই। तो भी हो गया, अच्छा हो गया, चलो अब आराम करो। नहीं, मेरा सपना है सैचुरेशन, 100% लक्ष्य को तरफ हमें आगे बढ़े। লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থামবেন না। লক্ষ্য কি তা অবশ্য ভেঙে বলেননি প্রধানমন্ত্রী। কোন বিরোধী নেতার সঙ্গে তার কথা হয়েছে তাও বলেননি। তবে কয়েকদিন আগে এনসিপি প্রধান শরদ পাওয়ার মোদীর সঙ্গে দেখা করেছিলেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 2024-এ নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মোদী সেটা বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, বুঝিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল? মোদী ছাড়া বিজেপির আর কেউ রয়েছে যাকে সামনে রেখে ভোট যুদ্ধে ঝাঁপানো যেতে পারে? নেই। প্রশ্নটা সেটা নয়। প্রশ্ন হচ্ছে সেখানে যার উল্লেখ আপনারা একটু আগেই দেখলেন। 2024-এ যদি বিজেপি জিতে আসে তারপর কি হবে? 2025-এ 75 বয়স পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপিতে মোদী সাহেরাই তারা চালু করেছে নিয়ম 75 কাট অফ ডেট। 2019-এ সুমিত্রা মহাজন, লালকৃষ্ণ আদবানি সহ বেশ কয়েকজন সেই নিয়মে টিকিট পাননি। 75 বছর বয়স পেরোনোর পর মোদী কি প্রধানমন্ত্রী থাকবেন? বিজেপিকে চাপে রাখতে বিরোধী শিবির থেকে প্রশ্নটি সুকৌশলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বিজেপির মাদার অর্গানাইজেশন RSS, সংঘ, তারা কি কোনো বিকল্প ভেবে রেখেছে? দুটো নাম বাতাসে ভাসছিল। প্রথমজন দেবেন্দ্র ফডনবিস, মহারাষ্ট্রের ব্রাহ্মণ নেতা, নাগপুরের ঘনিষ্ঠ। কিন্তু মহারাষ্ট্রে দ্বিতীয়বার সরকার করতে পারেনি বিজেপি। তাতে ফডনবিসের দায় কতটা প্রশ্ন উঠতেই পারে। কিন্তু তার কিন্তু পয়েন্ট কাটা গেছে। আবার গোয়ার যুদ্ধে তিনি বিজেপিকে জিতিয়ে এনেছেন। জেতার পর বারবার মোদীকেই ক্রেডিট দিয়েছেন। মোদীর বিকল্প হতে তিনি যে নারাজ তা ফডনবিস বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয়জন
যোগী আদিত্যনাথ বেপরোয়া দাপুটে উত্তরপ্রদেশে বিজেপিকে দ্বিতীয়বার জিতিয়ে এনেছেন। দেশ জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। মোদির বিকল্প যোগী? সেটাও হচ্ছে না হয়তো। উত্তরপ্রদেশে জেতার পর বিজয় বার্তায় প্রায় প্রতি বাক্যে মোদির নাম নিয়েছেন যোগী। তার উপর যোগীর মতো কট্টর হিন্দুত্ববাদীকে প্রধানমন্ত্রী করার কিন্তু কিছু ঝুঁকি রয়েছে। তিনি সংঘের নিয়ন্ত্রণে নেই পুরো, আরএসএস এর শাখা থেকে উঠে আসেননি। প্রধানমন্ত্রীকে বিশ্ববাজারে ভারতের প্রতিনিধিত্ব করতে হয়। সেখানে ভারতের পরিচয় হিন্দু রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই সব কিছুই মাথায় রেখে নেতৃত্বের প্রশ্নটায় যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন মোদি। জাতীয় স্তরে মোদি রয়েছেন, বিজেপির ভাবনা নেই, কিন্তু এই রাজ্যে কেউ নেই। বিধানসভা ভোটে যে প্রশ্ন তুলেছিল তৃণমূল, এখনো তার উত্তর নেই। এই রাজ্যের বিজেপির মুখ কে? দিলীপ ঘোষ নাকি সুকান্ত মজুমদার নাকি শুভেন্দু অধিকারী? উত্তর নেই আমাদের কাছে। কেন্দ্রীয় নেতারা কি উত্তর খোঁজার চেষ্টা করছেন? মনে তো হয় না। এই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে ঘুরে গেলেন। রাজ্য নেতাদের কেন্দ্রের ভরসায় না থেকে পাল্টা লড়াই করতে বললেন। কিন্তু বিজেপিতে যে গন্ডগোল চলছে তার কি ইতি হলো? জয়প্রকাশ ও রিতেশ তেওয়ারির মতন অকিঞ্চিতকর দুই নেতা শাস্তি পেয়েছেন। জয়প্রকাশ দল ছেড়েছেন, কিন্তু মতুয়া নেতা শান্তনু ঠাকুরের গায়ে কিন্তু হাত পড়ল না। মানে বিক্ষুব্ধ দমন হলো না। আবার যে রাজ্যে যে রাজ্য কমিটি তা নিয়ে এত আপত্তি, তাতেও কোনো রদবদল হলো না। স্থিতাবস্থা বজায় রাখা হলো। তথাগতরায় নিয়মিত কামান দেখে চলেছেন, কেউ থামাচ্ছে না। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং পাটকে ইস্যু করে পরপর বোমা ফাটাচ্ছেন। আমাদের চ্যানেলে কথা বললেন পরের নির্বাচনে কোন দলের টিকিটে দাঁড়াবেন জানেন না। অভিযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পাশে দাঁড়ায় না। কেউ তার জবাবদিহি চাইল কি? আমি তো দেখুন একদম জিরো লেভেলে কথা বলছি, গ্রাউন্ড লেভেলে কথা বলছি। এটা হতাশা হয়েছে, অল ওভার বেঙ্গল এটা হতাশা এসছে, বিশেষ করে বিজেপি কর্মীদের মধ্যে। আর যারা একদম সাইলেন্ট যারা কর্মী আছেন তাদের মধ্যেও এটা হতাশা এসছে কি বিজেপিকে লড়াইতে দেখা যাচ্ছে না। নিজাম প্যালেসে আজ অর্জুন সিং এর সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খাঁ। তার আগে আরএসএস এর সরসংঘ চালক মোহন ভাগবতের সঙ্গে একই বিমানে কলকাতায় এসেছেন অর্জুন সিং, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা তা জানা যায়নি। অমিত শাহর নির্দেশে শুভেন্দু ও সৌমিত্র অর্জুনের সঙ্গে কথা বলেছেন। শোনা যাচ্ছে জুট কর্পোরেশনে অর্জুনের মর্যাদা বাড়ানো হতে পারে। কিন্তু এত মেপে চলার কি রয়েছে? বাংলায় যা ঝামেলা তা মেটাতে তো বিজেপির 1 মিনিট লাগে। আসলে গোটা দেশে বিজেপি যতটা সংঘবদ্ধ, বাংলায় ঠিক ততটাই অগোছালো। এই তো দেখুন না, কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার রহস্য মৃত্যু। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছুটে গেলেন। তার কাছে নিশ্চয়ই রাজ্যের নেতাদের ইঙ্গিত ছিল অর্জুনের মৃত্যুতে কিছু একটা গন্ডগোল রয়েছে। কমান্ড হাসপাতালে ময়না তদন্ত হলো যাতে কেউ প্রভাব খাটাতে না পারে, কিন্তু প্রাথমিক রিপোর্ট বলছে গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে তার। বিধানসভা ভোটের আগে জনমত নিয়েও কিন্তু রাজ্য থেকে ভুল রিপোর্ট গেছিল কেন্দ্রীয় নেতাদের কাছে। এই রাজ্য নেতৃত্বের ওপর আর কি করে ভরসা রাখবে দীনদয়াল উপাধ্যায় মার্গে নেতারা? লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে কটা আসন পাবে তা বলার সময় কিন্তু এখনো আসেনি। তবে গোটা দেশেই ভোটের প্রস্তুতি যে গেরুয়া শিবির শুরু করে দিয়েছে তার প্রমাণ কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আদালতের চৌহদ্দিতে টেনে আনা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির আর জ্ঞানব্যাপী মসজিদকে। কিছুদিন আগেই বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
তারপরে গত মাসে 6 জন হিন্দু মহিলা বারাণসীর আদালতে আর্জি জানালেন সারা বছর জ্ঞানব্যাপী মসজিদের ভিতর হিন্দু সম্প্রদায়কে উপাসনার অনুমতি দিতে হবে। কারণ ঔরঙ্গজেবের সময় বিশ্বনাথ মন্দির ভাঙা হয়, তৈরি হয় মসজিদ। মুসলিম সম্প্রদায়ের আবার দাবি মসজিদ সেখানে আগে থেকেই ছিল, আর ঔরঙ্গজেব ধর্মের কারণে মন্দিরের গায়ে হাত দেননি। মন্দিরের মধ্যে বসে বিদ্রোহের ষড়যন্ত্র চলছিল, তাই রাজনৈতিক কারণে মুঘল বাদশাকে মন্দিরের গায়ে হাত দিতে হয়। গত মাসে বারাণসীর আদালত জ্ঞানব্যাপী মসজিদে সেখানে জরিপের নির্দেশ দেয়, যদিও গত শুক্রবার সেই কাজে বাধা দেওয়া হয়। গতকাল নিম্ন আদালত জানিয়েছে মসজিদে সমীক্ষার কাজ চলবে, বেসমেন্ট সহ সব জায়গাতেই জরিপ ও ভিডিওগ্রাফি হবে। দেখভালের জন্য কোর্ট কমিশনার হিসেবে 2 জনকে দায়িত্ব দিয়েছে আদালত। বলা হয়েছে কাজ শেষে 17 মের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। আদালতের নির্দেশ সত্ত্বেও সমীক্ষায় বাধা। আর সমীক্ষক দলের ফটোগ্রাফারের দাবি যে মসজিদের ভেতরে দেওয়ালে মিলেছে স্বস্তিক, নন্দী, পদ্মের এরকম নানা হিন্দু মোটিভ। এই দুইকে সামনে রেখে সুর চড়াতে শুরু করেছে গেরুয়া শিবির। জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষায় আজ স্থগিতাদেশ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্টও। সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি জ্ঞানব্যাপী জমি ওয়াকফ সম্পত্তি, তাদের নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। লোকসভা ভোটের আর বেশি বাকি নেই। বারাণসীর গঙ্গার জল বয়ে আসছে হুগলি নদীতেও। বাংলার নেতারা মুখ খুলতে শুরু করেছেন। কি বলছেন আপনাদের শোনাবো। মসজিদ নিয়ে করি না, আমরা মন্দির নিয়ে করি। রাম মন্দির করেছি, বিশ্বনাথ মন্দির করেছি, বাকি মন্দিরও হবে। ভারতবর্ষে মন্দিরের নিয়ে চর্চা। বিভাজনের আর এই সস্তার রাজনীতি বলে আমার মনে হয়। দেশের মানুষকে স্বস্তি দিক, শান্তি দিক, পেট্রোলজাত দ্রব্যের দাম কমাক, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের যে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি সেটাকে নিয়ন্ত্রণে আনুক, দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা না করলেই ভালো। শুধুমাত্র বিভাজন এবং ভোট, এই ভোটের জন্য যা খুশি করবার মতন করেই তৃণমূল চলে, যেমন বিজেপিও চলে তেমন। ফলে যাবতীয় মসজিদ যাতে যাবতীয় মন্দির হয়ে যায়, অথবা যাবতীয় মসজিদের তলায় যাতে খুঁড়ে ফেলা যায়, অথবা মানুষের চিরকালীন ঐতিহ্য সেগুলোকে যাতে ভেঙে দেওয়া যায়। তাজমহলটা তাজমহল, এমনকি তাজমহলেরও এখন 450 বছর আগের কাগজ যদি কেউ খোঁজার চেষ্টা করেন, ঠিক এইরকম মনোভাব নিয়েই কিন্তু বাংলায় বা ভারতবর্ষে নাগরিকত্ব খুঁজছে বিজেপি। অযোধ্যায় বিতর্কিত কাঠামো ভাঙার পর স্লোগান তোলা হয়, ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। সেই কাশী মথুরার জল টেনে নিয়ে যাওয়া হয়েছে আদালতে, অনেকটা রাম জন্মভূমি আন্দোলনের মতোই। মথুরায় পাশাপাশি কৃষ্ণের মন্দির আর শাহী মসজিদের ঈদগাহ, ঢোকার গেট দুটো আলাদা। প্রায় 6 দশক আগে মন্দির মসজিদের মধ্যে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়, এখনও তা শেষ হয়নি। মসজিদ সরিয়ে মন্দিরের দাবিতে আদালতে গিয়েছে নানা হিন্দু সংগঠন। কিছুদিন আগেই মসজিদের ভেতর কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠার কর্মসূচি নেয় বিশ্ব হিন্দু পরিষদ। প্রশাসনের 144 ধারায় তা আটকে যায়, তাদের জলাভিষেক কর্মসূচি। নিম্ন আদালতে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের নামে দায়ের হওয়া মামলায় কি দাবি করা হয়েছে? মথুরায় এখন যেখানে শাহিদগাহ মসজিদ রয়েছে সেখানে ছিল কংসের কারাগার, ফলে মানুষের বিশ্বাস যে সেখানেই শ্রীকৃষ্ণের জন্ম হয়। মুঘল সম্রাট ঔরঙ্গজেব কংসের কারাগার ভেঙে মসজিদ তৈরি করেন। ওই জমিতে কাটরা কেশবদেব মন্দির ছিল, সেই মন্দিরও ধ্বংস করে দেওয়া হয়। তাই মসজিদ সরিয়ে শ্রীকৃষ্ণ জন্মভূমির 13.37 একর জমির অধিকার তাদের দেওয়া হোক। অন্তর্বর্তী ব্যবস্থায় জন্মাষ্টমী এবং নির্দিষ্ট কয়েকটি দিনে মসজিদের ভেতর হিন্দুদের পুজো করতে দেওয়া হোক। মন্দির নগরী মথুরা, সেখানেও মন্দির মসজিদ বিতর্ক। অযোধ্যার মতোই জমি মামলা। এই দেওয়ানি মামলা শোনার ইখতিয়ার নিম্ন আদালতের আছে কিনা এই নিয়েও বিতর্ক হয় জলগড়ায় এলাহাবাদ হাইকোর্টে।
ব্রিটিশ আমলে মন্দির মসজিদের জমি বারাণসীর রাজা পটনিমল নিলামে কিনে নেন। 1968 সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংঘের সঙ্গে শাহী মসজিদ ঈদগাহ পরিচালন কমিটির বোঝাপড়ায় আসে, যার মাধ্যমে ঈদগাহকে জমি ছেড়ে দেওয়া হয়। 1969-এ যুগল কিশোর বিড়লা এবং মদনমোহন মালব্য ওই জমিতে নতুন মন্দির নির্মাণের ট্রাস্ট তৈরি করেন। আদালতে হিন্দু সংগঠনের দাবি, ওই জমির ওপর শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংঘের আইনি অধিকারই ছিল না। ফলে জালিয়াতির মাধ্যমে মন্দিরের জমি মসজিদের হয়ে যায়। সমস্যা মেটানোর ভার নিম্ন আদালতকেই দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বৃহস্পতিবারের রায়ে বলা হয়েছে, মথুরার আদালতকে 4 মাসের মধ্যে শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলার নিষ্পত্তি করতে হবে। সুন্নি ওয়াকফ বোর্ড শুনানিতে অংশ না নিলেও শুনানি চালিয়ে যেতে হবে। আলোচনায় মীমাংসা সম্ভব হয়নি। বিশ্বাসের রামভূমির মতো আর এক বিশ্বাসের কৃষ্ণ জন্মভূমির ভাগ্য এখন আদালতের হাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য টুইট করে বলেন, কাশী অযোধ্যার মতো মথুরাতেও বড় মন্দির হবে। ভোটের আগে অখিলেশ যাদব মন্তব্য করেন, শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে বলে গেছেন, এবার তিনিই হবেন মুখ্যমন্ত্রী। পাল্টা যোগী বলেছিলেন, মথুরা বৃন্দাবনের জন্য যারা কিছু করেনি তাদের অভিশাপ দিয়েছেন কৃষ্ণ। উত্তরপ্রদেশে আবার যোগী সরকার। মথুরা বৃন্দাবন পুরসভার 22টি ওয়ার্ডে নিষিদ্ধ হয়েছে মদ মাংস বিক্রি। বাকিটা এখন আদালতের হাতে। বিতর্ক চলছে তাজমহল নিয়েও। যমুনা পারে এই সৌধের জায়গায় মন্দির ছিল, সেটা নিয়ে নানা মহল থেকে দাবি করা হচ্ছে। ইতিহাসবিদ PNOকে লেখা বই ট্রু স্টোরি অফ তাজ এই বিতর্কে নতুন ইন্ধন দিয়েছে। বইটিকে সামনে রেখে আদালতে নানা আর্জিও জমা পড়েছে। গতকালই এরকম একটি আর্জি পত্র পাঠ খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্ট। ভালোবাসার সৌধ সপ্তম আশ্চর্যের একটি, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দুনিয়ার কাছে ভারতে পর্যটনের সেরা বিজ্ঞাপন। সেই তাজমহল হিন্দু মন্দিরের ওপর গড়ে উঠেছে বলে বিভিন্ন সময় দাবি করা হয়েছে, তবে সে দাবি খুব একটা আমল পায়নি। অযোধ্যায় বিজেপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা রজনীশ সিং চলে যান এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে। আদালতে তাঁর দাবি, তাজমহল আসলে তেজো মহালয়া নামে হিন্দুদের শিব মন্দির। তাজমহলের মধ্যে বন্ধ থাকা 22টি ঘরে হিন্দু মন্দিরের চিহ্ন রয়েছে। ঘরে কি আছে তা তথ্যের অধিকার আইনে আবেদন করে জানা যায়নি। বলা হয়, তাজমহলের সুরক্ষার জন্য ওই ঘরগুলি বন্ধ রাখা আছে। ঘর খুলে সব খতিয়ে দেখার জন্য আদালত সরকারকে টিম তৈরির নির্দেশ দিক। বিচারপতি DK উপাধ্যায় ও বিচারপতি সুভাষ বিদ্যার্থী তীব্র ভাষায় রজনীশকে তিরস্কার করেন। বৃহস্পতিবার তাঁদের পর্যবেক্ষণে বলা হয়, তাজের বন্ধ ঘরে কি আছে তা জানাটা তথ্যের অধিকার আইনের আওতায় পড়ে না। রজনীশকে বিচারপতিরা বলেন, গবেষণা করুন, PhD করুন, চাইলে নেট পরীক্ষা দিন। এরকম কোনো বিষয়ে কেউ গবেষণায় বাধা দিলে তখন আদালতে আসবেন। আদালত ড্রয়িং রুমের বিতর্কের জায়গা নয়। জনস্বার্থ মামলাকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাবেন না। 2017 সালে এরকমই এক মামলায় কেন্দ্রীয় সরকার আদালতে বলেছিল, শিব মন্দিরের বিষয়টি পুরোটাই মন গড়া। রজনীশ হাল ছাড়ছেন না। বিতর্ক জিইয়ে রাখতে এবার তিনি আর্কিওলজিক্যাল সার্ভের দরজায় কড়া নেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মন্দির মসজিদ বিতর্কে হাওয়া দেওয়া শুরু হলেও একটি কেন্দ্রীয় আইন এই বিষয়ে নিম্ন আদালতের হাত বেঁধে দিতে পারে বলে অনেকেরই ধারণা। রাম জন্মভূমি বিতর্কের সময় নরসিমা রাও সংসদে উপাসনা স্থল আইন পাশ করান, যাতে বলা হয়, স্বাধীনতার দিনে দেশে যে ধর্মস্থানের যে চরিত্র ছিল তা পাল্টানো যাবে না। অযোধ্যাকে এই আইনের আওতার বাইরে রাখা হয়। সুপ্রিম কোর্টে অবশ্য ইতিমধ্যেই হিন্দু সংগঠনগুলি আইনটিকে চ্যালেঞ্জ করেছে। আদালতের গেরো সেখানে নেই, যেখানে অবশ্য সাফ মীমাংসা হয়ে গেছে। যেমন এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মোগলসরাই হয়ে গেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন,
দিল্লির ঔরঙ্গজেব রোড হয়েছে এপিজে আব্দুল কালাম রোড, রেসকোর্স রোড হয়েছে লোক কল্যাণ মার্গ। 2024-এর আগে দিল্লির আরও কয়েকটি রাস্তার নাম বদলের দাবি উঠেছে। कुछ पाप तो धो दिए हैं प्रधानमंत्री मोदी जी ने, और आने वाले समय में कुछ पाप धुलने वाले हैं। এখানে পাপ হচ্ছে নাম, রাস্তাঘাট, মিনার, সৌধের নাম। দিল্লির অধিকাংশ ঠিকানার নাম বদলের দাবি জানিয়েছেন দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত। विदेशी आक्रांताओं के नाम से जिन सड़कों के नाम रखे थे, बाबर रोड, हुमायूं रोड, अकबर रोड, तुगलक रोड, शाहजहां रोड, उन सभी सड़कों के नाम बदलने के लिए हमने एनडीएमसी को चिट्ठी लिखी है। তুগলক রোড হোক গুরু গোবিন্দ সিং মার্গ, আকবর রোড হোক মহারানা প্রতাপ রোড, औरंगजेब लेन होक अब्दुल कलाम लेन, हुमायूं रोड होक महर्षि वाल्मीकि रोड। हमारे आदर्श महाराणा प्रताप हैं, हमारे आदर्श गुरु गोविंद सिंह है, हमारे आदर्श डॉक्टर एपीजे अब्दुल कलाम है, हमारे आदर्श जनरल बिपिन रावत हैं, हमारे आदर्श महर्षि वाल्मीकि हैं, हमारे आदर्श खुदीराम बोस हैं, जिनके नाम पर ये सड़कों के नाम रखे जाने चाहिए। কুতুব মিনারের নাম হোক বিষ্ণু স্তম্ভ, এই দাবিতে ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছে এক হিন্দুত্ববাদী সংগঠন। কংগ্রেসের অভিযোগ 2024কে মাথায় রেখে হিসেব করেই এই বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তবে রাজনৈতিক মহল বলছে নাম বদলের অভিযোগ কংগ্রেসও কিন্তু এড়াতে পারে না। কংগ্রেস জামানায় দিল্লির কনট প্লেসের নাম বদলে করা হয়েছিল রাজীব চক। সেটার পিছনে রাজনীতি ছিল না এমন কেউ দাবি করবে না। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।